করেছো? কবু লাগছে বাবা। গুড আফটারনুন, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমিও ভালো আছি। পিঠের ব্যথাটা বেশ খানিকটা কমেছে, তবে পুরোপুরি ঠিক হয়ে গেছে এটা বলতে পারবো না। বহরমপুর থেকে বাড়িতে এসেছি 22শে ডিসেম্বর, আর আজকে হলো 25শে ডিসেম্বর বুধবার। আজকে আমি আর ছোটি হঠাৎ করেই হাঁটতে বেরিয়ে পড়েছি, মানে উঠলো বাই কটক যাই বলতে পারো। পরিকল্পনা আমরা বেশ কয়েক মাস ধরেই করছি, তবে আমার হয়তো ছোটির হয় না, ছোটির হয়তো আমার হয় না। সকালবেলায় তো আমি ঘুম থেকে উঠতে পারি না, আর বিকালবেলায় এটা ওটা করতে করতে সেই দেরি হয়েই যায়, আর আমাদের বেরোনো হয় না। তো আজকে ছুটিকে বললাম না, আজকে দুজন আমরা চলো বেরিয়ে পড়ি। অত কিছু চিন্তাভাবনা না করেই আমরা বেরিয়েও পড়েছি। বাড়িতে আসার পর দুদিন আমি ব্লগ শ্যুট করিনি, ভেবেছিলাম কয়েকদিন আমি ব্লগ শ্যুট করব না। তবে আজকে হাঁটতে বেরোনোর পর হঠাৎ করেই মনে হলো এত সুন্দর মুহূর্ত যদি আমি ক্যামেরাবন্দি করে না রাখতে পারি, পরে আমার ভীষণ আফসোস হবে। কালকে হাঁটতে বেরোবো কিনা জানি না, তবে আজকের এই সুন্দর মুহূর্তটাকে আমি অবশ্যই ক্যামেরাবন্দি করে রাখতে চাই। ইচ্ছে তো আছে সপ্তাহে অন্তত 3-4 দিন হাঁটতে আমরা বেরোবো। যদি প্রতিদিন পারি তাহলে তো ভীষণ ভালো হয়, যদি প্রতিদিন নাও পারি অন্তত 3-4 দিন হাঁটতে আমরা বেরোবোই। আজকে আমরা আমাদের গ্রামের ভেতরের দিকেই হাঁটতে এসেছি। তোমাদের যে ব্রিজটা দেখিয়েছিলাম, ওই ব্রিজের ওই রাস্তাতে নয়, আরও একটা রাস্তা আছে ঠিক তার পাশ দিয়ে গেছে। তো সেই রাস্তাতে আমরা এসেছি, আর এই রাস্তাটা কোথায় শেষ হয়েছে সেটা দেখার খুব ইচ্ছে ছিল। ভেবেছিলাম এই রাস্তাটা শেষ করে ওই ব্রিজের সামনে দিয়ে ঘুরে তারপর বাড়িতে যাব, তবে সেটা অনেকটা, ওই ঠাকুমা বলল। তো সেই জন্যে আমরা আর গেলাম না, কারণ কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে, তো বাড়ি যেতেও দেরি হবে। সেই সাথে ছোটি বলছে একদিনে যদি আমরা বেশি হাঁটি তখন আবার আমাদের পায়েও ব্যথা হবে। তো সেই জন্যে আমরা যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তা হয়েই এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তায় চলে এসেছি। আমরা তো নিজেরা ভাবতেও পারিনি প্রথম দিনেই আমরা এতটা রাস্তা চলে আসব। আমাদের গ্রামটা কিন্তু ছোট নয়, অনেকটাই বড়। আর আজকে আমরা যে পাড়াতে এসেছি এই পাড়াতে আমি হাতে গুনে 2-1 বার এসেছি, তবে এই পাড়ার শেষ কখনো আমার দেখা হয়নি। আজকে কিন্তু শেষটা দেখে এসেছি, তবে ওই পাড়াতে গ্রামের শেষটা কোথায় সেটা আজকে আর দেখতে যেতে পারলাম না। অন্য একদিন চেষ্টা করব যাওয়ার। তবে আজকে আমরা দুজন হাঁটতে বেরিয়ে অনেক কিছু দেখেছি। কার বাড়িতে লাউ গাছ লাগানো আছে, কার বাড়িতে কামরাঙা গাছ আছে, কার বাড়িতে কি আছে না আছে খুঁটিনাটি সব দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি টেলার কাকিমার বাড়িতে। ছোটিকে বললাম চলো, বেরিয়েছি যখন তাহলে আরও খানিকটা হাঁটা হয়ে যাবে। তবে কাকিমার কাছে এসে দেখছি কাকিমার ঘরে তালা দেওয়া, কাকিমা বাড়িতে নেই, ভাই আছে। তবে ভাই বলল মা বাড়িতে নেই, রাত্রিবেলায় আসবে। তো চলো, কাকিমার কাছের কাজ হলো না। প্রায় 2 মাসের বেশি হয়ে গেলেও কাকিমার কাছে ব্লাউজ চুড়িদার দেওয়া আছে, আমারও ছোটিরও। তো আমাদের কাজ কবে করে দেবে কাকিমা জানি না। তবে এদিকে আমরা বাড়িতে চলে এসেছি। আর আজকে নেতুবাবু ওর বাবার সঙ্গে আমাদের গ্রামের খেলার মাঠে গেছিল। ওই মাঠে ক্রিকেট খেলা হচ্ছে, বেশ কয়েকদিন ধরেই হচ্ছে। তোর বাবা ওকে সেখানেই নিয়ে গেছিল। তো এদিকে কাকিমা আর কাকা বাড়িতে আছে, বাকি আর কেউ বাড়িতে নেই। আনন্দ, অপর্ণা, আখি, অর্ক ওরা সবাই মিলে গেছে অপুর শ্বশুর বাড়িতে আমাদের পারুলকে দেখতে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো পারুল কোথায় আছে। পারুল ওর বাপের বাড়িতে আছে। এদিকে দেখছি আজকে কাকিমা দুপুরের খাবারটা প্রায় সন্ধ্যাবেলায় খেতে বসেছে। কাকিমা বলছে আমার খিদে পাচ্ছিল না, আসলে বাড়িতে কেউ নেই বলে হয়তো ওনার মনটাও ভালো লাগছিল না। আর এদিকে আমাদের শ্যামলীদিরও শরীরটা বেশ কয়েকদিন ধরে খারাপ। মণ্ডলবাবু থাকাকালীন আমাদের আরও একদিন পিকনিক হওয়ার কথা ছিল, আর সেই পিকনিকে রান্না করবে দিদি। তো দিদির রান্না খাওয়ার জন্যেই মণ্ডলবাবু পিকনিক করতে চেয়েছিল, তবে দিদি ছিল না বলে আমাদের আর পিকনিক করা হয়নি। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, হঠাৎ করেই দিদি বলল এবার তো কেক খাওয়ালে না। গতবার 25শে ডিসেম্বরে নিজে হাতে কেক বানিয়ে সবাইকে খাইয়েছিলাম, এবারও ইচ্ছে ছিল, কিন্তু শরীরের সাথে পেরে উঠলাম না। তবে সকাল থেকে যে কেক খাইনি এমন নয়, এবার ছোটি আমাকে কেক খাইয়েছে। সকালবেলায় ওরা 3জন করিমপুরে গেছিল বাজার করতে, আসার সময় কেক নিয়ে এসেছিল। সকালে ছোটিকে বলেছি আমারটা ডিউ থাকলো, পরে আমি একদিন নিজে হাতে বানিয়ে তোমাদের সবাইকে খাইয়ে দেব। তবে দিদি যখন বলল আজ সকাল থেকে কেক খাইনি, আর ওনার নাতনিটা বাড়িতে নেই বলে এবার ওনাকে কেউ কেক দেয়নি, কথাটা শুনে আমার একটু খারাপ লাগলো। তাই পাড়ার দোকানে চলে এলাম, এখানে যে কেক পাওয়া যায় তাই নিয়ে নিলাম। আসলে পাড়ার দোকানের এই সমস্ত কেক আমার খুব একটা ভালো লাগে না, আমার মনে হয় এর থেকে আমি নিজেই ভালো কেক বানাতে পারি। তো সেই জন্যে ভেবেছিলাম নিজে হাতে বানাবো। তো এদিকে এসে দেখছি দিদি বাড়ির দিকে রওনা দিয়েছিল। আমি বলছি তুমি কেক না নিয়ে চলে যাচ্ছিলে যে? তো দিদি বলছে আমি তো মজা করে বলেছিলাম।
দিদি মজা করে বললেও আমি কথাটা মজার ছলে নিইনি। দিদিদের সাথে মণ্ডলবাবুদের কোনো রক্তের সম্পর্ক নেই, আছে খুব সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক। দিদিদের বাড়ি রাস্তার ওপারে। মণ্ডলবাবুর মুখে গল্প শুনেছি একটা সময় দিদি ওদের বাড়িতে খুব কাজ করেছে, খুব কাজ করতে পারতো দিদি, এখনও করে। দিদিকে যদি কিছু বলা হয় উনি সম্পূর্ণ কাজটা নিজের মতো দায়িত্ব নিয়ে করে তারপরে যায়, মানে কোনো কাজ অসম্পূর্ণ করে যায় না। মণ্ডলবাবু তো ভালোবেসে দিদিকে মোটা বৌদি বলে ডাকে। এবার মোটা বৌদির হাতের বাঁধাকপির ঘন্ট খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল মণ্ডলবাবুর। আসলে আখির জন্মদিনে রান্না করেছিল দিদি, সেদিন রান্নাবান্না খুব ভালো হয়েছিল। তো মণ্ডলবাবু বলেছিল একদিন মোটা বৌদিকে বলবো আমাদের ঘরে রান্না করতে। কাকিমা দিদিকে কথাটা বলেছিল, আর দিদি অবশ্য রান্না করতেও চেয়েছিল, তবে আমিই বারণ করলাম, বললাম তোমার শরীরটা ভালো হোক, পরে যখন তোমার দেওর আসবে তখন তুমি রান্না করে খাইও। তো ওদিকে কাকিমাকে 2 পিস কেক দিয়ে এলাম, আর এদিকে নেতুবাবুদের 3 জনকেও দিলাম। তবে 25শে ডিসেম্বরের ভিডিওটা অতটুকুই ছিল, এরপরে আমি আর কোনো কিছু শ্যুট করেছিলাম না। আজ হলো 28শে ডিসেম্বর, বারটা হলো শনিবার। আজকে সকালবেলায় ছোটি আর মাসি, হ্যাঁ মাসি মানে ছোটির মা, মাসি কালকে সন্ধ্যাবেলায় এসেছে বড়ি দেওয়ার জন্যে। কালকে সকালবেলায় ছোটি আর তাপসবাবু 3টে চাল কুমড়ো কেটে সেগুলো ঘষে ধুয়ে যা যা করতে হয় সব কিছু করে রেখেছিল, আর বিকালবেলায় দুজন মিলে আবার ডাল ধুয়ে রেখেছে। আর আজকে সকালবেলায় তাপস ওই ডাল নিয়ে গিয়ে পেস্ট করে নিয়ে এসেছে। আটা ভাঙানোর মতন শুনেছি ডাল ভাঙানোর কোনো একটা মেশিন আছে, তো সেই মেশিন থেকেই পেস্ট করে নিয়ে এসেছে। বাড়িতে করলে তো অনেকটা সময় লাগতো, মিক্সিতেও অনেকটা সময় লাগতো, আর শিলে বাটলে তো কোনো কথাই নেই, কারণ এখানে প্রায় 4.5 কিলোর ওপরে ডাল আছে। তো ছোটি আর মাসি একসাথে বড়ি দিচ্ছে, তো সেই জন্যেই এতটা ডালের বড়ি দিচ্ছে। সত্যি ডালের বড়ি দেওয়া মুখের কথা নয়, কাজটা দেখতে যত সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। সব থেকে কষ্টের কাজ হলো এই মাখাটা, মাখতে যে কি কষ্ট হয়, হাত পুরো ব্যথা হয়ে যায়। আমিও ভেবেছি কিছুটা বড়ি দেব, এর আগের বছরের বড়িগুলোই শেষ করতে পারিনি, আবার বড়ি দেওয়ার কথা বলছি, তাই না? আসলে মণ্ডলবাবুর জন্য রেখে রেখে না ওই অবস্থা হয়েছে। তো যাই হোক, শেষ হয়ে যাবে, তবে আবার নতুন করে কিছু দেব, না দিলে সামনের বছর খাবো কি? তবে আমার একার পক্ষে সম্ভব নয়, এনারা যদি সাহায্য করে তবেই সম্ভব হবে। তবে আমি এখনও ডালই পাইনি। একটা কাকাকে বলেছি ডাল দিতে, উনি বলেছে দিয়ে যাবেন, কবে দেবেন জানি না, ভেবেছি মাঘ মাসের দিকে দেব। ছোটির মা মানে মাসি আমার জন্যেও একটা কুমড়ো রেখেছিল, তবে ছোটি বলছিল কুমড়োগুলো নরম হয়ে যাচ্ছে, তো সেই কুমড়োটাও ছোটিকে বললাম তুমি ব্যবহার করে ফেলো, কারণ আমি কবে ডাল পাবো তার তো কোনো ঠিক নেই। তো সেই জন্যে ও 3টে কুমড়োই লাগিয়ে দিয়েছে আজকে। তো ওর গাছে আবার একটা কুমড়ো হয়েছে, সেই কুমড়োটা যদি বড় হয় তখন না হয় আমি ব্যবহার করব, এইরকমই কথা আছে। তো এইদিকে ছোটি আর কাকিমা এখন বড়ি বসাচ্ছে। বড়ি বসাতে আমারও ভীষণ ভালো লাগে জানো। ছোটোবেলায় আমি আমার ঠাকুমার কাছে বড়ি বসানো শিখেছি, তবে ছোটি আর কাকিমা যেভাবে বড়িগুলো বসাচ্ছে এভাবে বড়ি আমি বসাতে পারি না। তো চলো তোমাদের ছোটির গাছের কুমড়ো দেখাই। ওই দেখো ছোটির রান্নাঘরের চালে বেশ কয়েকটা কুমড়ো আছে, তবে নিচের দিকে বেশ বড় বড় কয়েকটা আছে, এগুলো সব ছোট ছোট। তো চলো এবার তোমাদেরকে ছাদের গাছগুলো একটু দেখাই। এই দেখো, আশা করি এই দৃশ্য দেখার পরে তোমাদেরও একটু খারাপ লাগবে। তোমরা তো দেখেছিলে পেঁয়াজের গাছগুলো কি ভালো হয়েছিল, এসে দেখছি সব পেঁয়াজের গাছগুলো হনুমান খেয়ে গেছে, প্রত্যেকটা টবের অবস্থা একই করেছে। তো এটা দেখার পর মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। পেঁয়াজ খাওয়ার ইচ্ছে আমার ছিল না, তবে পেঁয়াজ পাতাগুলো খাওয়ার ইচ্ছে তো আমারও ছিল। আর এদিকে দেখো ওলকপির গাছটা কি সুন্দর হয়েছে। এই ওলকপির গাছটা আমি পেয়েছিলাম ওই মূলোর মধ্যে, একবার মূলো কিনে এনেছিলাম, তার মধ্যেই একটা ছোট্ট চারা ছিল, তো সেটাই লাগিয়ে দিয়েছিলাম, তো বেশ ভালো হয়েছে। সেই সাথে কয়েকটা ছোলা ছড়িয়ে দিয়েছিলাম, ছোলাও দেখছি হয়েছে। আর এদিকে যে বিনসের গাছ লাগিয়েছিলাম তার মধ্যে 3টে গাছ হয়েছে, 2টো গাছ বেশ বড় হয়ে গেছে, আবার ফুলও আসছে দেখছি। আর এটা দেখে তো আমার ভীষণই ভালো লাগছে, বিনস হোক বা না হোক ফুল তো আসছে। তবে বিটের গাছগুলো না খুব একটা বড় হচ্ছে না, সেই সাথে পাতাগুলোও দেখছি খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে মণ্ডলবাবু নতুন 2টো টবে শাকের বীজ ছড়িয়ে রেখে গেছিল, ও বলেছিল এই শাকটা শীতকালে হয়, তো দেখছি বেশ হয়েওছে। আমি একটু জল দিয়েছিলাম, তবে আবার জল দিতে হবে। আর এদিকে ছাদটাও একটু ঝাড় দেওয়ার দরকার। আমাদের ঘরের পেছনে যে গাছটা আছে, যেটা সবসময় সবুজ হয়ে থাকতো, সেই গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে, তো গাছের সব পাতা পড়ে গেছে, তো গাছটা দেখতে খানিকটা এইরকম হয়েছে। চলো দেখি ওদিকে সবাই কি করছে। তো এইদিকে দেখছি এখন সবাই ছোট ছোট বড়ি দিচ্ছে। আজকে ছোটি 3 রকমের বড়ি দিচ্ছে, এমনি চাল কুমড়ো দিয়ে তো একটা বড়ি দিয়েছে, সেই সাথে ডালের মধ্যে চাল কুমড়োর বীজ মিশিয়ে
একটা ব্যাটার তৈরি করেছে, সেই ব্যাটার দিয়েও ছোট ছোট বড়ি দিল। আর এখন দেখছি বেশ কিছু মশলাপাতি দিয়ে একটা ব্যাটার বানিয়ে সেই ব্যাটারের বড়ি দিচ্ছে ছোট ছোট করে। তো এগুলো বলছে ভাজা খাওয়ার জন্যে করছে। তো মশলা বলতে ওই কালো জিরে, এমনি জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ মিশিয়েছিল। তো সেটা দিয়েই দেখলাম বড়িটা দিচ্ছে। আর কাকিমা যে বড়িটা এখন দিচ্ছে সেটা হলো ওই চাল কুমড়োর বীজের বড়ি। অনেকক্ষণ ছাদে থাকলাম, তবে ওনাদের কোনো কাজে লাগলাম না। তো এখন যাই নিচে গিয়ে নিজের কাজগুলো টুকটুক করে করি। নিচে তো চলে এসেছি, আর নিচে এসে শোয়ার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরটা ঝাড় দেওয়ার জন্যে। তো বাড়িতে আসার পর তো অনেক কাজই আমার জমে আছে, সব কাজ আমি করে উঠতে এখনও পারিনি। তোমাদের তো বলেছি মণ্ডলবাবু যাওয়ার পর আমার টুকিটাকি অনেক কাজ থাকে। তো রান্নাঘরটা মোটামুটি আমি সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। কৌটা বাটিগুলো সব মুছে আবার জায়গা মতো রেখেও দিয়েছি ঠিকঠাক করে, কারণ ও আসার পর একটু আধটু এলোমেলো হয়েই যায়। সেই সাথে শোয়ার ঘরটা আমি এখনও কিছু করতে পারিনি। বিশেষ করে জামা কাপড়গুলো, প্রচুর জামা কাপড় জমে আছে, কাচতে হবে। কিছু জামা কাপড় কেচেছি, বিশেষ করে জামাগুলো কাচা হয়েছে, তবে প্যান্টগুলো কাচা হয়নি। ছেলেদের প্যান্ট এমনিতেই এত ভারী হয়, আর প্যান্ট কাচতে সব থেকে বেশি কষ্ট হয়। তো ভাবলাম শরীরটা একটু ঠিক হোক, তারপর প্যান্টগুলো কেচে তুলব। তো এদিকে আমি একবারে স্নান করে নিয়েছি, আর স্নান করে রান্নাঘরে এসে আগে আমি 3টে ডিম বসিয়ে দিলাম। আজকে ভাবছি দুপুরে আমি একটু ডিমের ঝোল রান্না করব। তো সেই জন্যেই ডিমগুলো সিদ্ধ বসালাম। আর এদিকে ছোটিকে বলতে আসলাম যে মাসির জন্যে আমি দুপুরে ডিমের ঝোল রান্না করছি। আজকে তো শনিবারে ছোটিরা মাছ মাংস কিছু খায় না, তবে মাসিদের কোনো বাছবিচার নেই, তাই মাসিকে দুপুরবেলায় আমি তরকারি দেব। এদিকে ছোটিও রান্না বসিয়ে দিয়েছে, ওর ডাল করছে আর সেই সাথে পালং শাক সমস্ত কিছু দিয়ে একটা রসার তরকারি করছে। তো আমিও এদিকে এসে পেঁয়াজ, আদা, আলু এসব নিয়ে বসে পড়েছি এখন কাটার জন্যে। আর এদিকে এগ বয়লারে যে 3টে ডিম সিদ্ধ দিয়েছিলাম তার মধ্যে দেখছি একটা ডিম ফেটেছে, আর এমনভাবে ফেটেছে পুরো কুসুমটা বেরিয়ে গেছে। তো ভাবছি এই 3টে ডিম সিদ্ধ হয়ে গেলে আরও একটা ডিম সিদ্ধ করতে বসাবো। তো এদিকে আমার মোটামুটি সমস্ত কিছুর খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এবার যাই এগুলো সব নিয়ে একটু ধুয়ে ফেলি আর খোসাগুলো একটু ফেলে দিয়ে আসি। আজকাল তো নেতুবাবু পড়তে বসতে ভুলেই গেছে। আজকে তো সকাল থেকে ধেই করে ঘুরে বেড়াচ্ছে। ওর বাবা বাইরে যাচ্ছে, ওর বাবার সাথে বাইরে চলে যাচ্ছে, কখনো ছাদে চলে যাচ্ছে। তো এখন গেছিল পাশের বাড়িতে খেলতে, আর এদিকে দেখছি কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। এসে বলছে পাশের বাড়ির যে মাম আছে, মাম ওকে মেরেছে। তো আমি বললাম তোমার পাড়াতে যাওয়ার কি দরকার? আমরাও ছোট ছিলাম, গ্রামেই বড় হয়েছি, তবে পাড়ায় খেলতে যাওয়ার সাহস কখনো হয়নি। আমার ঠাকুরদাদা একদমই পছন্দ করতেন না। তো আমরা কিন্তু বাড়ির মধ্যেই মানুষ হয়েছি, কিন্তু আমাদের নেতুবাবুর বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। যতক্ষণ বাড়িতে থাকবে ফোন দেখতে চাইবে। বাড়িতে ভাই আছে, কখনো কখনো ভাইয়ের সঙ্গে খেলে, তবে বেশিরভাগ সময় বাড়ির বাইরে চলে যায়। তো এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। আমি ওকে বলেছি সকালবেলায় উঠে কেউ তোমাকে নিয়ে বসুক না বসুক, তুমি নিজে পড়তে বসবে। জানি ও এখনো অনেকটাই ছোট, তবে গ্রামের সব মা বাবার পক্ষে সকালবেলায় বাচ্চাকে নিয়ে পড়তে বসানো সম্ভব নয়। আমাদেরও সকালবেলায় নিয়ে কেউ পড়তে বসতো না, আমরা নিজেরাই বসে পড়তাম। আমার ঠাকুরদা যখন মাঠ ঘুরে বাড়ি আসতো তখন হয়তো পাশে এসে বসতো। তো সেই অভ্যাসটাই আমি নেতুবাবুর মধ্যে আনতে চাই, কিন্তু আমি কিছুতেই পারি না। আমি ঘুম থেকে উঠে দেখব ও পাড়ায় চলে গেছে। আমার মনে হয় একটা কথা মায়েদের কখনোই বলা উচিত নয় যে আমার বাচ্চা আমার কথা শোনে না, আমাকে ভয় পায় না, কারণ এই কথাগুলো বাচ্চারা ভীষণভাবে ক্যাচ করে। আর সেই জন্যেই হয়তো বাচ্চারা মায়েদের কথাও শুনতে চায় না। আমি কিন্তু কাউকে এটা জ্ঞান দিচ্ছি না, আমি নিজের অভিজ্ঞতা থেকে কথাটা বললাম। তো আজকে সকালবেলায় এখনও আমার কিছু খাওয়া হয়নি, বেলা অনেকটাই হয়ে গেছে। তো ওদিকে আমি আলুগুলো ভাজতে বসিয়েছি, সেই সাথে একটু চাও বসিয়েছি। আর এদিকে নেতুবাবু অনেকক্ষণ থেকে দুষ্টামি করছিল, তো সেই জন্যে ওকে আবার ডেকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখন ওকে বললাম একটু লিখতে। তো ওদিকে মাসি কাজ করছে, মানে ছোটি মাসিকে আবার কাজে লাগিয়ে দিয়েছে। ওর যে নতুন রান্নাঘরটা বানিয়েছে সেটা তো কবে থেকে ওরকম করেই পড়েছিল, তো আজকে মাসি একটু ঠিকঠাক করছে। আমি পাড়ায় যেতে মানা করেছি বলে দিদুনের কাছে বসে আবার দুষ্টামি করছিল। সকাল থেকে সব কিছুই করে নিয়েছে, শুধু পড়াই হয়নি। পড়তে না বসতে বসতে ওর এত খারাপ অবস্থা হয়ে গেছে, ও যেগুলো লিখতে পারতো সেগুলোও ভুলে গেছে। ও তো আকার রসিকার না দেখে লেখা শিখে গেছিল, আর এখন দেখো ক খ লিখতে পারছে না। তো গ কী করে লিখতে হবে সেটাই ভুলে গেছে। তো এখন ওকে বললাম একটু দেখে দেখে লেখো। তোমাদেরকে তো বলেছিলাম নেতুবাবু স্কুলে ভর্তি হয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে নেতুবাবু কোন স্কুলে ভর্তি হয়েছে, কারণ সরকারি স্কুলে পড়ার বয়স ওর এখনও হয়নি। না, ওর এখনও 5 বছর হয়নি।
ওর 4 বছর হয়েছে, মানে 4 বছর পূর্ণ হয়ে 5-এ পড়বে। তো ও বেসরকারি একটা স্কুলে ভর্তি হয়েছে, বাচ্চাদের যে স্কুলগুলো হয় সেরকমই একটা স্কুলে। আমাদের এখানেই একটা স্কুল আছে। তো জানুয়ারি 3 তারিখ থেকে ওর স্কুল শুরু হবে। স্কুলে যাওয়ার আগে আমি ভেবেছিলাম ও সমস্ত কিছু ভালোভাবে শিখে যাবে, যেগুলো হয়তো ওর স্কুলে করাবে। তবে এখন দেখছি ও সমস্ত কিছু ভুলে গেছে। রেগুলারিটি মেনটেন না করলে আমরা বড়রাই কত কিছু ভুলে যাই, আর ও তো ছোটো বাচ্চা, ও তো ভুলবে, এটা খুব স্বাভাবিক। তো আবার ওকে নতুন করে সমস্ত কিছু মনে করতে হবে। তো আস্তে আস্তে আশা করি ও সেটা করেও নেবে। তো এদিকে আমি ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর আমি আজকে চা আর অর্ধেকটা রুটি খেয়ে নিয়েছি। কালকে রাত্রিবেলায় ছোটি মাংস আর রুটি করেছিল, তো সেটাই দিয়েছিল। তো অর্ধেকটা রুটি ছিল, তো সেটাই খেয়ে নিলাম। আর এদিকে নেতুবাবুর এখন ঘুম পাচ্ছে। এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিল, এখনও যদি ঘুরে বেড়াতো তাহলে ঘুম পেত না, কিন্তু যেহেতু পড়তে বসেছে তাই ঘুম পেয়ে গেছে। ছোটবেলায় এমন ঘুম আমারও পেত, আর সেই ঘুমের মাসুল এখনও গুনছি। আর যতদিন বেঁচে থাকবো ততদিনই গুনতে হবে। ছোট থাকতে আমরা কেউই কিছু বুঝি না, তবে যখন বড় হয়ে যাই তখন বুঝেও আর কিছু করতে পারি না, শুধুমাত্র আফসোসটাই করতে পারি। তাই যারা পড়াশোনা করছো এখনও, তারা মন দিয়ে পড়াশোনা করো, না হলে কিন্তু অমৃতার মতো পরে আফসোসটুকুই করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের মশলা কষিয়ে আলু দিয়ে ঝোলটাও দিয়ে দিলাম। আর এবার এই নতুন হাঁড়িটা নিয়ে এলাম। এই হাঁড়িটা এবার আমি বহরমপুর থেকে কিনেছি। অনেক দিন থেকেই ভাবছিলাম এরকম ছোট্ট একটা হাঁড়ি কিনবো ভাত করার জন্যে। স্টিলের হাঁড়িতে না ভাত অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এইরকম একটা হাঁড়ি ছোটির আছে। আমি ওই যে ফুচকার চ্যালেঞ্জ করেছিলাম, তখন গিফট হিসাবে এরকম হাঁড়ি একটা রেখেছিলাম। তো সেই জন্যে ওটা দেখেই আমি একটা নিয়ে এসেছি। তো আজকে প্রথম বের করেছি, আর আজকে এই হাঁড়িতেই ভাত করব। এরকম ছোট ছোট জিনিস ব্যবহার করতে আমার তো বেশ ভালো লাগে, আর দেখতেও কি কিউট লাগে না? তবে শুধু হাঁড়ি নয়, হাঁড়ির সঙ্গে একটা ঢাকনাও এনেছি। তো ঢাকনাটা তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও আগে ডিমগুলো একটু ঝোলে দিয়ে দিই। এই যে ঝোলে দিয়ে দিলাম, আর এবার চালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর এই দেখো, এই ঢাকনাটা নিয়ে এসেছি। তো প্লেটটা খুব সুন্দর সেট হয়েছে। এদিকে ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে, সবশেষে একটুখানি ধনেপাতা কুচি করে দিচ্ছি। তবে ওদিকে না ভাতটা ফুটতে আরম্ভ করেছে। দাঁড়াও ঢাকনাটা একটু সরিয়ে দিই, না হলে আবার আমার গ্যাসটাই পুরো নোংরা হয়ে যাবে। আর এবার ডিমের ঝোলের মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তো ডিমের ঝোল তো আমার রান্না হয়ে গেছে। আর নেতুবাবুকে বলেছিলাম পড়তে, তবে মনে হচ্ছে বাচ্চাটা পড়তে পড়তে না ঘুমিয়ে গেছে। তো কখন যে ও ঘুমিয়ে পড়েছে আমি তো খেয়ালই করিনি। তো আমি আবার ছোটিকে একটু ডেকে বললাম, দেখো মেয়ের কাণ্ড, ও দেখো পড়তে পড়তে ঘুমিয়েই গেছে। তো ছোটি এসে দাঁড়িয়ে আছে, এখনও ওর স্নান হয়নি কিন্তু। বাবা অনিতবাবু, ঘুমিয়ে পড়েছো? ঘুম পেয়ে গেছে? ঘুম পেয়ে গেছে সত্যি সত্যি? বই গোছাও, নাও বই ভাঁজ করো, আগে স্লেট মোছো। আগে নেতুবাবু দুপুরে ঘুমোতো, তবে বেশ কিছুদিন হলো নেতুবাবু এখন দুপুরে ঘুমোয় না। মানে ওর মা ঘুম পাড়ায় না, যেহেতু এখন বেলাটা ছোট হয়ে গেছে। তো সেই জন্যে ও দুপুরবেলা একটু খেলা করে বা একটু বসে থাকে। তো আজকে ওর যে ঘুম পেয়ে যাবে সেটা আমরা সত্যিই ভাবতে পারিনি। তো আজকে ছোটিও একটু কাজ করছিল, তো সেই জন্য ওকে একটু স্নান করাতে দেরি হয়ে গেছে। তো আমি বললাম যাও এবার স্নান করো, তারপরে ঘুমিয়ে পড়ো। তো এদিকে আমার রান্না হয়ে গেছে। আর এবার খানিকটা ডিমের ঝোল আগে মাসির জন্য একটু তুলে রাখবো, তারপর বাকি ডিমের ঝোলটা আমি একটা বাটিতে ঢেলে রাখবো। তো ছোটিকে বললাম নিয়ে নিতে, ও বলছে তুমি তোমার কাছে রেখে দাও, যখন মা খাবে তখন আমি নিয়ে যাব। তো মাসিরটা রেখে আমি বাকি ডিমের ঝোলটা একটা বাটিতে ঢেলে নিলাম। আর নেতুবাবু এখন দেখো বাইরে গিয়ে খেলা করছে। ওর কিন্তু ঘুমটুম সব পালিয়ে গেছে, আর সবাইকে ডেকে ডেকে বলছে, জানো আমি আজকে পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। আর আমাকে ডেকে এখন সাইকেলে উল্টো করে বসে ম্যাজিক দেখাচ্ছে। ও আজকে আমাকে যা ম্যাজিক দেখিয়েছে, ওর ম্যাজিক আমার সারা জীবন মনে থাকবে। আমরাও আমাদের ছোটবেলায় কিছু না কিছু এমন ঘটনা করেছি, তবে সেই স্মৃতিগুলো কেউ ক্যামেরাবন্দি করে রাখতে পারেনি। তবে ওর এই স্মৃতিটা সারা জীবন আমার কাছে থাকবে, মানে যতদিন আমার কাছে জয় অমৃতটা থাকবে। যাই হোক, আমি এদিকে ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি, আর সত্যিই হাঁড়িটা খুব ভালো হয়েছে জানো। আর তারপর কিছু বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে দুপুরের খাবারটা বেড়ে খেতে বসে পড়েছি। ব্লগটা এই পর্যন্তই শ্যুট করেছিলাম।
কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের অক্কবাবু বাড়িতে এসেছে, তাই ভাবলাম তোমাদেরকে ওকে একটু দেখিয়ে দিই। ওরা বাড়িতে আসার পর আমি ওদের বাড়িতে গেছিলাম আর ওকে আমার সঙ্গে নিয়ে এসেছিলাম। এখন আমার ঘরে এসে খেলছিল, তবে খেলতে খেলতে দেখো এখন গদা নিয়ে চলে এসেছে জেম্মাকে মারতে। মারে না বাবা, মারে না, মারে না। উড়ি বাপ রে বাপ, বাবা জেম্মাকে মারে না, মারে না শোনা, মারে না, লাগে আমার। কবু লাগছে বাবা, মারে না বাবা, মারে না। তোমার লাগবে বাবা, তোমার লাগবে না। দেখলে আমাকে কেমন মার শুরু করেছে, আর যেটা চাইবে সেটা না দিলে এমন জোরে কান্না শুরু করবে, লোকে ভাববে আমি ওকে মেরেছি। তবে ও তো আর বুঝতে পারছে না জেম্মার কতটা জোরে লাগছে। তো যাই হোক, এখন আমি ওর সঙ্গে একটু খেলা করি, সেই সাথে সন্ধ্যাবেলার চাটাও খাচ্ছি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।